প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আগামী 27 তারিখে যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়ক পদে পরীক্ষা দিতে চলেছেন, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা জানেন যে আপনাদের পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে হবে এবং পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা। পরীক্ষায় 70টি অথবা 80টি প্রশ্ন থাকতে পারে এবং 80টি প্রশ্ন থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একদম প্রিমিয়াম এবং খুবই ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট 50টি সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিষয়ক স্পেশাল প্রশ্ন দেখাবো। এই 50টি প্রশ্ন থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন 27 তারিখের পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবেন। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল এবং কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করি। প্রথম প্রশ্ন, কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের মহাসচিব নিয়োগপ্রাপ্ত হন? উত্তর হলো নিরাপত্তা পরিষদ। টোপ্পা কি? টোপ্পা হচ্ছে এক ধরনের গান। দেখেন, টোপ্পা হলো হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটি ধরন, যা মূলত পাঞ্জাবের উট চালকদের লোকগান থেকে উদ্ভূত। অর্থাৎ ওই যে পাঞ্জাবে যে উট চালায় যারা, তাদের এটা একটা লোকগান। তারপর জোহরান মামদানি কোন শহরের মেয়র? উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। এই যে জোহরান মামদানি হচ্ছে মুসলিম এবং নিউ ইয়র্কের প্রথম মুসলমান মেয়র এবং তিনি কিন্তু খুবই আলোচিত ব্যক্তি। তাই এটা সাম্প্রতিক প্রশ্ন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা মনে রাখতে হবে। জোহরান মামদানি কোন শহরের মেয়র? উত্তর হচ্ছে নিউ ইয়র্কের মেয়র। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব কোন মন্ত্রণালয়ের? উত্তর হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। দেখুন, এই যে এই প্রশ্নটা ভাইয়ারা আপনারা খেয়াল করুন, এই প্রশ্নটা ফ্যামিলি কার্ড কর্মসূচি জনাব তারেক জিয়া সরকারের, অর্থাৎ তারেক রহমানের সরকারের অন্যতম একটা প্রকল্প হচ্ছে ফ্যামিলি কার্ড প্রকল্প, তাই না? তাহলে সাম্প্রতিক থেকে যদি প্রশ্ন আসে আগামী 27 তারিখে, তাহলে এরকম প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। তাই এই ইম্পর্টেন্ট প্রশ্নটা আপনারা ভালোভাবে শিখে রাখুন। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব কোন মন্ত্রণালয়? উত্তর হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এবং আমরা পরবর্তী প্রশ্ন দেখি। তারপর হচ্ছে স্টারলিংক কত সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা করে? উত্তর হচ্ছে 2025 সালে স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা করে। তো বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এর দেখানোর আগে আপনাদের আরও দেখাবো। এই ভিডিওতে টোটাল 50টি প্রশ্ন দেখাবো, সবগুলাই এমন গুরুত্বপূর্ণ। তো তার আগে একটা কথা বলে রাখি, আমরা আপনাদের জন্য একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন রেডি করেছি। বিশেষ করে যারা এখনও প্রস্তুতি গুছিয়ে উঠতে পারেননি বা কোথা থেকে পড়বেন কি পড়বেন বুঝতেছেন না, কিন্তু শেষ 1-2 দিন পরে পরীক্ষাটায় পাশ করতে চাচ্ছেন কোনো মতে, তারা এই সাজেশনটা যদি পড়েন তাহলে ইনশাল্লাহ খুবই ভালো করবেন। কারণ আমাদের এই সাজেশনটা খুবই কম্প্যাক্টভাবে, খুবই শর্টভাবে সব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দিয়ে দিয়েছি। পরীক্ষায় প্রশ্ন আসলে এগুলো থেকেই আসবে। এবং আপনাদেরকে বলে রাখা ভালো, যাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে গিয়েছে তারাও চাইলে এই সাজেশনটি নিয়ে একবার দেখতে পারেন, কারণ পড়লে আপনার লস হবে না ইনশাল্লাহ। এই প্রশ্ন আসলে এগুলো থেকেই আসবে। আসলে এইসব চাকরি, বিশেষ করে 20তম গ্রেডের চাকরি পাওয়ার জন্য যে আপনাকে বিসিএস লেভেলে পড়তে হবে, দুনিয়ার সবচেয়ে মহাজ্ঞানী হয়ে যেতে হবে, তা তো না ভাই। আপনাকে পড়তে হবে স্মার্টলি, পড়তে হবে কোথা থেকে প্রশ্ন আসবে সেটা বুঝতে হবে। সেই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী যদি আপনি পড়তে পারেন তাহলে পরীক্ষায় হুবহু বেশিরভাগ প্রশ্ন কমন পাবেন। আর আমরা এই সাজেশনটা সেইভাবেই তৈরি করেছি যেভাবে আপনি সর্বোচ্চ কম সময়ে পড়ে সবচেয়ে বেশি মার্কস তুলতে পারেন। অর্থাৎ পড়বেন কম কিন্তু সবচেয়ে বেশি মার্কস পেয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট যাতে করতে পারেন, আমাদের এই সাজেশনটা সেভাবেই প্রস্তুত হয়েছে। তাই আপনি যদি সাজেশনটা নিয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ। যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তাহলে পরবর্তী প্রশ্ন, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধ শুরু হয় কবে? উত্তর হচ্ছে 28 ফেব্রুয়ারি। দেখুন, বর্তমান বিশ্ব থেকে যদি প্রশ্ন আসে, মানে এই যে সাম্প্রতিক থেকে যদি বর্তমান বিশ্ব রাজনীতি নিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে আপনাকে কোন প্রশ্নটা করবে, তাই না? সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ। তাই আপনাকে এই প্রশ্নটা করতে পারে যে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয় কবে? উত্তর হচ্ছে 28 ফেব্রুয়ারি। এই ধরনের প্রশ্নগুলো
এই যে বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু এই ধরনের প্রশ্ন আসা কখনো মিস হবে না। এরকম প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এই যে 47তম বিসিএস, 49তম বিসিএস এবং 50তম বিসিএস এ কিন্তু এই ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে প্রশ্ন এসেছে। হ্যাঁ, আর আপনাদের তো এটা হচ্ছে 20তম গ্রেডের জব, এটাও একটা সোনাধীন সরকারি চাকরি, তো এটার জন্য কিন্তু এই ইম্পর্টেন্ট প্রশ্নটি আসতে পারে, এই ধরনের প্রশ্ন। হ্যাঁ, 28 ফেব্রুয়ারি 2026 হচ্ছে কি ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। তারপর পরবর্তী প্রশ্ন দেখব, মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কত নম্বর সেক্টরের অধীনে ছিল? উত্তর হচ্ছে 2 নং সেক্টর। হ্যাঁ, দেখুন এই যে 2 নং সেক্টর হচ্ছে ঢাকা শহর। হ্যাঁ, 1971 সালে 2 নং সেক্টর ছিল কি অধীন ছিল, ঢাকা শহর 2 নং সেক্টরের অধীনে ছিল, এবং এই সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন খালেদ মোশাররফ, ক্যাপ্টেন এটিএম হায়দার। তারপর আমরা পরবর্তী প্রশ্ন দেখি, ফেনী জেলার পূর্ব নাম কি? ফেনী জেলার পূর্ব নাম হচ্ছে শমসেরনগর। এই যে ফেনী জেলা, আমি এখানে ফেনী জেলা কেন দিলাম আপনার কি মনে হয়? এই প্রশ্নটা কি ফাও? না, এই যে বেগম খালেদা জিয়ার জন্মস্থান হচ্ছে ফেনী, তাই না? এখন আপনাকে যদি কোন জেলার দেওয়া হয় যে কোন জেলার পূর্ব নাম কি, এখান থেকে যদি প্রশ্ন করা হয়, তাহলে কোন প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট? অবশ্যই ফেনী জেলা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। তাই আপনাকে ফেনী জেলার পূর্ব নাম শমসেরনগর এটা জানতে হবে। তারপরে নোয়াখালী জেলা সুদারাম, বুলুয়া, এগুলা জানতে হবে ভাই। এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসলে এই ধরনের প্রশ্নই আসে। তারপর 9, কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত? উত্তর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ইন্টারনেট অফ থিংস, রোবোটিক্স। দেখুন আমরা এখন কোন শিল্প বিপ্লবে বেঁচে আছি। আমাদের প্রথম শিল্প বিপ্লব ছিল কি? প্রথম শিল্প বিপ্লব ছিল হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার। দ্বিতীয় শিল্প বিপ্লব কি ছিল? দ্বিতীয় শিল্প বিপ্লব হচ্ছে বিদ্যুৎ আবিষ্কার। না, দ্বিতীয় শিল্প বিপ্লব হচ্ছে কি আবিষ্কার? দ্বিতীয় শিল্প বিপ্লব, প্রথম শিল্প বিপ্লব তো আমরা বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হলো, দ্বিতীয় শিল্প বিপ্লবে হচ্ছে বিদ্যুৎ আবিষ্কার হলো, তৃতীয় শিল্প বিপ্লবে কি আবিষ্কার? ইন্টারনেট আবিষ্কার। আর চতুর্থ শিল্প বিপ্লব, আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি চতুর্থ শিল্প বিপ্লবে। এই চতুর্থ শিল্প বিপ্লবে আবিষ্কৃত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, অর্থাৎ চ্যাট জিপিটি, এগুলা রোবোটিক্স, তারপর ইন্টারনেট অফ থিংস, এইসব জিনিস। হ্যাঁ, তাহলে আপনাকে যদি সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করে, তাহলে কোন প্রশ্নটা করতে পারে? এই চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কিত প্রশ্ন করতে পারে। আর যখন করবে তখন আপনাকে এটা জানতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ইন্টারনেট অফ থিংস এবং রোবোটিক্স, এই সবকটাই চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত। হ্যাঁ, অনেকে কিন্তু ভুল করে ক নাম্বার দাগিয়ে দিবেন, কিন্তু ক নাম্বার দাগালে ভুল হবে, কারণ এই ইন্টারনেট অফ থিংস এবং রোবোটিক্সও চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত। ওকে, তাহলে চতুর্থ শিল্প বিপ্লব এককভাবে শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই এর নয়, এআই সম্পর্কিত না, বরং তার সাথে আছে ইন্টারনেট অফ থিংস এবং রোবোটিক্সও জড়িত। তা আপনাকে সবকটি হবে অ্যান্সার। তাহলে পরবর্তী প্রশ্ন 10, সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? উত্তর হচ্ছে আফগানিস্তানে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ, স্থানীয় মুদ্রার মান ধরে রাখতে আফগানিস্তানে সব ধরনের বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তাহলে আয়রন ডোম কি? আয়রন ডোম হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই যে দেখুন আয়রন ডোমটা, এই যে ইরান ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ ইরান থেকে যখন মিসাইল মারা হয় এই ইসরায়েলে, তখন এই মিসাইলটা আকাশেই ধ্বংস করে দেওয়া হয়। হ্যাঁ, ধরুন এই যে ইরান থেকে একটা মিসাইল মারলো ইসরায়েলে, তখন ইসরায়েলের যে আয়রন ডোম সেখান থেকে আরেকটা মেরে এটাকে ধ্বংস করে দেওয়া হবে। এই প্রতিরক্ষা ব্যবস্থাটা হচ্ছে ইসরায়েলের, আর ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাটার নাম হচ্ছে আয়রন ডোম। আর বর্তমান যেহেতু ইরান ইসরায়েল যুদ্ধ হয়েছে, তাই এই আয়রন ডোম সম্পর্কিত প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। তারপর পদ্মা ব্যারেজ হলো পদ্মা নদীর কোন অংশে নির্মাণের পরিকল্পনা রয়েছে? উত্তর হচ্ছে পাংশা রাজবাড়ী। দেখুন এই যে পদ্মা ব্যারেজ, আমরা যে তারেক জিয়া সরকার ক্ষমতায় আসার পর পদ্মা ব্যারেজ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তাই না? তাহলে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। এটা তৈরি হবে কোথায়? পাংশা ও রাজবাড়ী, তাই না? পাংশা রাজবাড়ী, অর্থাৎ এই যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পদ্মা নদীর উপর এই পদ্মা ব্যারেজ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটা বর্তমান সরকারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রকল্প। আর আপনাদের পরীক্ষা যদি সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে,
তাহলে এ ধরনের প্রশ্ন আসবে ইনশাল্লাহ। এবং পরীক্ষায় আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন এবং যারা আমাদের থেকে এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন কালেক্ট করেছেন, তারা হুবহু পরীক্ষায় কমন পাবেন সকল প্রশ্ন। তারপরে আমরা দেখব পরবর্তী প্রশ্ন, চীনের দুঃখ নামে পরিচিত নদীর নাম কি? উত্তর হচ্ছে হোয়াংহো। হোয়াংহো নদী বারবার ভয়াবহ বন্যার মাধ্যমে চীনের ব্যাপক ক্ষয়ক্ষতি করতে বলে একে চীনের দুঃখ বলে। একে পিত নদীও বলা হয়। তাহলে এই যে হোয়াংহো নদীটা, একটা নদীর নাম হচ্ছে হোয়াংহো। আপনারা জানেন কিনা, আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে বড় নদীর নাম হচ্ছে ইয়াংসিকিয়াং। এই ইয়াংসিকিয়াং নদী কিন্তু চীনে অবস্থিত। আর হচ্ছে চীনের সবচেয়ে, আর এটা হচ্ছে সবচেয়ে বড় নদী। ইয়াংসিকিয়াং হচ্ছে চীনের সবচেয়ে বড় নদী, আর হোয়াংহো হচ্ছে চীনের দুঃখ। প্রশ্নে যদি বলা হয় যে চীনের সবচেয়ে বড় নদীর নাম কি, তাহলে হবে ইয়াংসিকিয়াং। আর যদি বলা হয় চীনের দুঃখ নামে পরিচিত কোন নদী, তাহলে লিখবেন তাহলে অ্যান্সার করবেন হোয়াংহো। হোয়াংহো নদী অনেক বারবার হচ্ছে এটা বন্যার মাধ্যমে চীনের অনেক ক্ষতি করে, তাই এটাকে বলা হয় হচ্ছে চীনের দুঃখ। তারপর মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? উত্তর হচ্ছে কোথায়? যুক্তরাজ্য। আপনারা জানেন যে মালয়েশিয়াটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হ্যাঁ, কেন আমরা জানি, আপনি জানেন কিনা আমাদের বর্তমান তারেক রহমান মালয়েশিয়া ভ্রমণে গিয়েছেন এই কয়দিন আগে, এখন মালয়েশিয়া আছেন, তাই না? মালয়েশিয়া ভ্রমণে গিয়েছেন তিনি। আর যেহেতু তিনি মালয়েশিয়া ভ্রমণে গিয়েছেন, তাই এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মালয়েশিয়া সম্পর্কিত প্রশ্ন। এখন বলা হয়েছে যে মালয়েশিয়ার কোন দেশের উপনিবেশ ছিল? উত্তর হচ্ছে যুক্তরাজ্যের উপনিবেশ ছিল। 1957 সালে এটি স্বাধীনতা লাভ করে। তো এই যে মালয়েশিয়া সম্পর্কিত খুঁটিনাটি প্রশ্নগুলা আপনারা জেনে নেবেন এখান থেকে। আমরা যে সাজেশন দিয়ে দিচ্ছি সেখানে কিন্তু ফুল সব কিছু ডিটেলসে দেওয়া আছে খুব সুন্দরভাবে, মানে আপনাকে এভাবে গোছানো হয় যে আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন দেওয়া, তারপর প্রশ্নের পরে এই যে উত্তর, সঠিক উত্তর, তারপর হচ্ছে ব্যাখ্যা দেওয়া, হ্যাঁ। তো প্রত্যেকটা আমরা যে শিটগুলো আপনাদেরকে দিব সেখানে প্রত্যেকটা প্রশ্ন, তারপরে উত্তর, তারপরে ব্যাখ্যা দেওয়া আছে। আপনি যদি এটা পড়েন তাহলে আপনাকে আর কোথাও খুঁজতে হবে না, এক টানে সব পড়ে খুব দ্রুত পড়ে ফেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন আমাদের সব শিট নিলে। ইনশাল্লাহ সাজেশনটা নিয়ে নেবেন যারা এখন নেননি। তারপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখি যে দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে লোহাগড়া, চট্টগ্রামে অবস্থিত। বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ কোনটি? উত্তর হচ্ছে ভুটান। ভুটান হচ্ছে বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ। তারপর হচ্ছে বিগ অ্যাপল কোন শহরকে বলা হয়? নিউ ইয়র্ক শহরকে। ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? উত্তর হচ্ছে মাসুদ পেরেশকিয়ান। দেখুন, আন্তর্জাতিক সাম্প্রতিক থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে এ ধরনের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি, এই প্রশ্নটা দেখলেই অনেকে কি দাগিয়ে দিবে? আয়াতুল্লাহ আলী খামেনি। এটা কিন্তু অনেকে দাগিয়ে দিবে, কিন্তু এটা দাগালে ভুল হবে, কারণ আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন কে? সর্বোচ্চ ধর্মীয় নেতা। আর সর্বোচ্চ ধর্মীয় নেতা এক জিনিস, আর প্রেসিডেন্ট আরেক জিনিস। আর প্রেসিডেন্ট হলো বর্তমানে মাসুদ পেজেশকিয়ান, হ্যাঁ, মাসুদ পেজেশকিয়ান হলো প্রেসিডেন্ট। আর আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। তারপর বাংলাদেশের কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা পেয়েছিল? উত্তর হচ্ছে 2000 সালে। 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম উদ্বোধনী অনুষ্ঠান কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে, প্রশ্নটা থাকবে কোন দেশে অনুষ্ঠিত হয়। এই যে আপনাদের জন্য যেই প্রশ্নটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা 7 স্টার দিয়ে রাখুন এই প্রশ্নটাতে। এই যে ফিফা বিশ্বকাপ যে হলো আমাদের, সেটাতে এখন বলা হবে যে 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম উদ্বোধনী অনুষ্ঠান কোন দেশে অনুষ্ঠিত হয়, কোন দেশে অনুষ্ঠিত হয়েছে, হ্যাঁ, এখান থেকে কোন দেশে অনুষ্ঠিত হয়েছে। তাহলে অ্যান্সার হবে কোথায়? মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছে, হ্যাঁ, মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছে। তারপর আমরা পরবর্তী প্রশ্ন দেখব, টাইমডো কি? টাইমডো হলো কি? টাইমডো হলো 2026 বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল বলের নাম। দেখুন এই যে টাইমডা এটা কিন্তু আমাদের অফিসিয়াল বলের নাম, হ্যাঁ। তো আপনাকে কিন্তু এটা মনে রাখতে হবে, কারণ এই যে বিশ্বকাপ সম্পর্কিত যে 3টা প্রশ্ন আপনাদেরকে এখানে আমি দেখাবো, এগুলা এখান থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন থাকতে পারে। তাই আমার এই যে 50টা প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি ভাই, এইগুলা এত গুরুত্বপূর্ণ আপনাকে বলে বোঝাতে পারবো না আমি কতটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। পরীক্ষায় যেদিন বসবেন সেদিন আপনি এখান থেকে যখন কমন পাবেন, তখন আমার নামটা আপনার মনে পড়বে যে
কোন ভাই বলছিল, কোন স্যার বলছিল এটা। হ্যাঁ, এই যে আমি বলতেছি যে এই যে এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যে 50টা প্রশ্ন দেখাচ্ছি সবই অনেক অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর আমরা এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সাজিয়েছি এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন, যেটা আপনি পড়লে ইনশাল্লাহ এই 2-1 দিন পরেও আপনি পরীক্ষায় অন্যদের থেকে অনেক অনেক বেশি ভালো মার্কস পেয়ে পরীক্ষাটিতে পাশ করতে পারবেন ইনশাল্লাহ। যারা সাজেশনটি নিতে চান তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 গ্রুপ ভিত্তিক বিভাজন কতটি? উত্তর হচ্ছে 12টি। এই প্রশ্নটাও অত্যন্ত ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? অনুষ্ঠিত হচ্ছে ইয়েতে, এই যে কানাডা, ইউএসএ আর হচ্ছে কি কানাডা, ইউএসএ আর মেক্সিকো। হ্যাঁ, এই 3টা দেশে কিন্তু আপনাদের 2026 ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। এই 2026 ফিফা বিশ্বকাপ কততম বিশ্বকাপ? এটা হচ্ছে 23তম বিশ্বকাপ। আর 2022-এ যেটা হয়েছিল সেটা ছিল 22তম বিশ্বকাপ। আর্জেন্টিনা কততম বিশ্বকাপে সর্বশেষ বিশ্বকাপ অর্জন করে? উত্তর হচ্ছে 22তম বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়েছিল। বর্তমান বিশ্বকাপ কততম? 23তম। এটি কোথায় কোথায় অনুষ্ঠিত হচ্ছে? কানাডা, ইউনাইটেড স্টেট আর হচ্ছে মেক্সিকো। উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হচ্ছে? মেক্সিকোতে। তারপরে এখানে কতটি গ্রুপ রয়েছে? 12টি। এখানে কয়টি দল অংশগ্রহণ করতেছে? 48টি। তাহলে এই যে আপনাকে অফিসিয়াল বলের নাম কি? টাইন্ডা। এই যে আপনাকে এই প্রশ্নগুলো বললাম, এগুলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ফিফা থেকে যদি কোনো প্রশ্ন আসে ওয়ার্ল্ড কাপ 2026 বিশ্বকাপ নিয়ে, তাহলে যেই প্রশ্নগুলো আমি আপনাকে এখন বলে দিলাম এগুলাই আসবে, এগুলা থেকে আসবে ইনশাল্লাহ। এর বাইরে থেকে আসার সম্ভাবনা খুবই কম। তাহলে 2023, তাহলে পরবর্তী প্রশ্ন 23। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থল কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। কে বাংলা একাডেমি পুরস্কার 1972, স্বাধীনতা পুরস্কার 2025 প্রত্যাখ্যান করেন? বদরুদ্দিন ওমর। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন কে? উত্তর হচ্ছে মারিয়া করিনা মাচাদো। এই যে মারিয়া করিনা মাচাদো, এই মাচাদোর প্রশ্নটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা বলি। আপনারা জানেন যে ভেনেজুয়েলা একটা দেশ ছিল। এই দেশে ডোনাল্ড ট্রাম্প অ্যাটাক করে সেনাবাহিনী দিয়ে এই দেশের প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে উঠিয়ে নিয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, আমেরিকা। আর এই যে বিরোধী দল এখন এই যে যাকে উঠিয়ে নিয়ে গেছে তার বিরোধী রাজনৈতিক ব্যক্তি হচ্ছে এই মারিয়া করিনা মাচাদো। হ্যাঁ, তো এজন্য এই মারিয়া করিনা মাচাদো এই প্রশ্নটা কিন্তু সাম্প্রতিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দেখুন, স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে হেগে অবস্থিত। তিতাস নদী তীরে কোন শহর? উত্তর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহর। দেখুন, এই যে তিতাস নদীর তীর, এটা কোন শহর? এটার তীরে কোন শহর? হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহর। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া শহর আপনি কিভাবে মনে রাখবেন? এই যে একটা আমাদের আছে না তিতাস গ্যাসটা কোথায়? তিতাস গ্যাস অবস্থিত কোথায়? ব্রাহ্মণবাড়িয়াতে। আর এই যে তিতাস গ্যাসের নাম হয়েছে কোন নদীর নাম অনুসারে? তিতাস নদীর নাম অনুসারে। এবং এই তিতাস নদী সম্পর্কিত অদ্বৈত মল্লবর্মণের একটি উপন্যাস রয়েছে। উপন্যাসটির নাম হলো তিতাস একটি নদীর নাম। আর এই উপন্যাসটি এই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীকে কেন্দ্র করেই কিন্তু রচিত। অর্থাৎ একটা ইনফরমেশন মনে রাখবেন, অর্থাৎ একটার সাথে একটা রিলেটেড করে পড়বেন, তাহলে মনে থাকবে। তারপর 28 নম্বর প্রশ্ন। 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর হচ্ছে মাউন্ট তারানাকি। দেখুন, এই প্রশ্নটা কিন্তু আন্তর্জাতিক বিষয়াবলিতে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দ্বীপ, উপদ্বীপ, মহাসাগর এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এবং এই যে নিউজিল্যান্ড নামক একটি দেশ আছে, সেই দেশ 2025 সালে একটি পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ পর্বতকে মানুষ, এখন থেকে আর পর্বত না, পর্বতকে মানুষ বলা হয়েছে। হ্যাঁ, পর্বতকে অফিসিয়ালি সরকারিভাবে ঘোষণা করছে যে এটা আর পর্বত না, এটা এখন থেকে মানুষ। অর্থাৎ এটাকে এভাবে তারা স্বীকৃতি দিয়েছে। এটা একটা আশ্চর্যজনক ঘটনা, অদ্ভুত মজার একটা ইন্টারেস্টিং তথ্য, তাই না? তো পরীক্ষাতে আপনাদের জন্য কিন্তু আন্তর্জাতিক বিষয়াবলী, সাধারণ জ্ঞান থেকে এ ধরনের প্রশ্ন আসে। তাই আপনাদের জন্য এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। দেখুন,
প্রশ্নটা কি বলা হয়েছে, মাওরি আদিবাসীদের দাবির প্রেক্ষিতে নিউজিল্যান্ডের সরকার মাউন্ট তারানাকি পর্বতকে আইনিভাবে একজন জীবন্ত সত্তা বা মানুষের মর্যাদা দিয়েছে। তাহলে এই মাওরিটা কি? মাওরি হলো এই নিউজিল্যান্ডের আদিবাসীদের নাম। পরীক্ষায় কিন্তু ঘুরিয়ে আসতে পারে এই প্রশ্নটা, যে মাওরি আদিবাসী কোন দেশে বসবাস করে? উত্তর হবে নিউজিল্যান্ড। তারপরে বলতে পারে, প্রশ্ন আসতে পারে, মাউন্ট তারানাকিকে কোন সম্প্রদায়ের মানুষ জীবন্ত সত্তা বলে মনে করে? উত্তর হচ্ছে এই মাওরি সম্প্রদায়। তারপর পরীক্ষায় আসতে পারে যে মাউন্ট তারানাকি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে নিউজিল্যান্ডে। মাউন্ট তারানাকি, তারপর হচ্ছে এটা আসতে পারে যে 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর হচ্ছে মাউন্ট তারানাকি। যদি আসে যে মাউন্ট তারানাকি দ্বীপ কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে নিউজিল্যান্ডে অবস্থিত। তাহলে এভাবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপরে আমরা 29 নম্বর প্রশ্ন দেখব, শরীফ ওসমান হাদি যে সংগঠনের মুখপাত্র ছিলেন? উত্তর হচ্ছে ইনকিলাব মঞ্চ। দেখুন, এই যে সাম্প্রতিক সময়ে শরীফ ওসমান হাদি, এটা কিন্তু অনেক আলোচিত বিষয় এবং এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তাই না? তাহলে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক রূপে তালিকাভুক্ত হয়? উত্তর হচ্ছে 1 ডিসেম্বর 2025 সালে। তারপরে বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা রয়েছে? উত্তর হচ্ছে 4টি তারকা রয়েছে। বাংলাদেশের জাতীয় প্রতীকে 4টি তারকা রয়েছে। সার্কের সদস্যভুক্ত দেশ কয়টি? উত্তর হচ্ছে 8টি। নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত? উত্তর হচ্ছে নরওয়ে। নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ কারণ এর উত্তরাংশে ভৌগোলিক অবস্থানের কারণে গ্রীষ্মকালে মধ্যরাতেও সূর্য দেখা যায়। প্রশ্নে যদি আসে নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত, উত্তর হচ্ছে নরওয়ে। অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? উত্তর হচ্ছে 1.12। তারপরে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে কোনটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়? উত্তর হচ্ছে গণভবন। দেখুন, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে 2024 সালে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হলো শেখ হাসিনা ফেসিবাদী সরকারের বিরুদ্ধে, তখন এই যে একটা গণভবন ছিল, অর্থাৎ শেখ হাসিনার বাসভবনকে, মানে প্রধানমন্ত্রীর বাসভবনকে বলা হয় গণভবন। এটাতে শেখ হাসিনা থাকতেন। তো শেখ হাসিনা যখন পালিয়ে যায় তখন তো মানুষ এই বাড়িটা ভেঙে চুরে এখান থেকে যাটা আছে সব কিছু লুটপাট করে নিয়ে যায়। আর তখন পরবর্তীতে এই যে গণভবন, এটাকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে অন্তর্বর্তীকালীন সরকার জাদুঘরে রূপান্তরিত করে। হ্যাঁ, তো এইটা আপনার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তো জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে কোনটিকে জাদুঘরে রূপান্তর করা হয়? উত্তর হচ্ছে গণভবনকে। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখি, হরমুজ প্রণালী অবস্থিত কোথায়? উত্তর হচ্ছে ওমান ও পারস্য উপসাগরে অবস্থিত। এটাও ইম্পর্টেন্ট। তারপরে কারণ এটা ইম্পর্টেন্ট কেন? কারণ আপনাকে বলি, এই যে ইরান ইসরায়েল যে যুদ্ধ হলো সেখানে হরমুজ প্রণালী কিন্তু সকল কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে, তাই না? ইরান কি করেছে? ইরান হচ্ছে হরমুজ প্রণালীটা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার ফলে আমেরিকার কিন্তু খবর হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমেরিকা এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া মানে কি? দেওয়া মানে সারা বিশ্বের যত জ্বালানি তেল আছে সকল জ্বালানি তেলের উপর নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া। ইরান কিন্তু সেটা করেছে। করার ফলে সারা বিশ্বে কিন্তু তেলের সংকট দেখা দিয়েছে, বাংলাদেশেও দেখা দিয়েছিল। এবং এই হরমুজ প্রণালীটা কোন সাগর প্রণালী কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ওমান ও পারস্য উপসাগরের মধ্যে। তাহলে আন্তর্জাতিক থেকে যদি প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্নগুলা 100% ইম্পর্টেন্ট, 7 স্টার ইম্পর্টেন্ট। এগুলার উপরে ইম্পর্টেন্ট প্রশ্ন নেই ভাই। প্রশ্ন যদি আসে তাহলে এগুলো থেকেই আসবে, এগুলো বাইরে আসার সম্ভাবনা খুবই কম। আপনাকে এত ইম্পর্টেন্ট প্রশ্ন রেখে বংশং প্রশ্ন দিবে না। তাহলে আমরা যে সাজেশন তৈরি করেছি সেই সাজেশনেও কিন্তু এভাবেই প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা যদি সাজেশনটা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। বিশ্বাস করেন, আপনারা এই 2-3 দিন যদি পড়েন তারপরেও কিন্তু অনেক ভালো রেজাল্ট করবেন। ইভেন পরীক্ষার আগের দিনও যদি আপনি পড়েন তারপরেও ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবেন, যদি বেসিক থাকে। মানে বেসিক থাকলে আমরা যে সাজেশনটা দিচ্ছি সেটা জাস্ট দেখে পরীক্ষা দিতে যাবেন, দেখবেন যে অনেক প্রশ্ন কমন এসেছে এবং পরীক্ষায় পাস মার্ক উঠে গিয়েছে খুব সহজে। তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখি যে 37 নম্বর, কোন দেশে সমুদ্র বন্দর নেই? উত্তর হচ্ছে আফগানিস্তানে নেই। হ্যাঁ, আফগানিস্তানের সমুদ্র বন্দর নেই কেন? কারণ আফগানিস্তানের আশেপাশে সব হচ্ছে কি, সব হচ্ছে দেশ, মানে ভূমি। আফগানিস্তান যেমন একটা দেশের জায়গা অবস্থিত, যার এই পাশেও দেশ আছে, এই পাশেও দেশ আছে, এই পাশেও দেশ, এই পাশেও দেশ।
আর হচ্ছে এদিক দিয়ে সমুদ্র। তো এদিক দিয়ে যেহেতু দেশ, তাহলে সমুদ্র বন্দর কিভাবে হবে, তাই না? তাহলে আমরা এর পরবর্তীতে দেখতেছি যে বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? উত্তর হচ্ছে জামদানি। তারপর 39 নম্বর প্রশ্ন, বর্তমান সরকার সরকারি চাকরিতে কতটি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? উত্তর হচ্ছে 5 লক্ষ। আপনাদেরকে আগে আমি বলেছিলাম যে সাম্প্রতিক প্রশ্নগুলা বিশেষ করে বর্তমান সরকারের উন্নয়নমূলক যে প্রকল্পগুলো আছে সেগুলা অনেক ইম্পর্টেন্ট। আর এই যে 5 লক্ষ জনবল নিয়োগের যে উদ্যোগ নিয়েছে তারেক জিয়া সরকার, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এটা হচ্ছে উন্নয়নমূলক প্রকল্প, তাই না? তাহলে এটা তো পরীক্ষা আসতে পারবে। এটা হচ্ছে এখানে একটা ইনফরমেশন, এখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার না, এটা হবে বর্তমান বিএনপি সরকার। হ্যাঁ, বর্তমান বিএনপি সরকার, তারেক রহমানের সরকার 5 লক্ষ জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তারপর বাংলাদেশের 62তম জিআই পণ্য কোনটি? উত্তর হচ্ছে কালীগঞ্জের তোয়ালে। তারপর গুম বিরোধী, তাহলে প্রশ্নে যদি আসে যে বাংলাদেশের বর্তমানে জিআই পণ্য কয়টি? উত্তর হবে 62টি বর্তমানে জিআই পণ্য রয়েছে বাংলাদেশের। আর সর্বশেষ জিআই পণ্য হলো কালীগঞ্জের তোয়ালে। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখব যে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ কত তারিখে স্বাক্ষর করে? উত্তর হচ্ছে 29 আগস্ট 2024। দেখুন শেখ হাসিনা কি করেছিল? শেখ হাসিনা আয়নাগর তৈরি করেছিল, তারপরে মানুষকে গুম করেছিল, তাই না? তারপরে এই যে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে অন্তর্বর্তীকালীন সরকার 29 আগস্ট 2024 কিন্তু স্বাক্ষর করে। তাহলে আপনাকে এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, যে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ কত তারিখে স্বাক্ষর করে? ওইগুলো 29 আগস্ট 2024। তো বর্তমান তো বিএনপি ক্ষমতায় আছে, স্বাভাবিকভাবেই সে এই ধরনের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু দিতে পারে। হ্যাঁ, কারণ এগুলা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলা মানে আমি এই 50টি যেগুলা দেখাইছি আপনাদেরকে এই ভিডিওতে, এগুলাই হচ্ছে প্রিমিয়াম প্রশ্ন। এগুলোর বাইরে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসার খুবই সম্ভাবনা কম। তারপরে 42 নম্বর প্রশ্ন, জাতিসংঘে বাংলাদেশ কত সালে সদস্য হয়? 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়। বেলপুর ঘোষণা কোন রাষ্ট্রের সাথে সম্পর্কিত? উত্তর হচ্ছে ইসরায়েল। তারপরে বুড়িমারি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে লালমনিরহাট জেলায়। জুলাই সনদ কবে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 17 অক্টোবর 2025। এই যে জুলাই সনদ, এটা কিন্তু নিয়ে অনেক কাহিনী হলো বাংলাদেশে, এবং এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে একটি। জুলাই সনদ কিন্তু গুরুত্বপূর্ণ এটা নিয়ে একটা গণভোট হয়ে গিয়েছিল। তাই জুলাই সনদ কবে স্বাক্ষরিত হয়? এটা হচ্ছে 17 অক্টোবর 2025। এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, 17 অক্টোবর 2025, 17 অক্টোবর 2025। এটা এইভাবে মনে রাখবেন বারবার, কারণ এই প্রশ্নটা আসতে পারে পরীক্ষায়। তবে গাজা স্ট্রিপ কোন সাগরের তীরে অবস্থিত? উত্তর হচ্ছে ভূমধ্য সাগরের তীরে অবস্থিত। গাজা উপত্যকা বা গাজা স্ট্রিপ ভূমধ্য সাগরের পূর্ব উপকূলে অবস্থিত একটি ফিলিস্তিনি ভূখণ্ড। বর্তমানে যেহেতু ফিলিস্তিন ইসরায়েল ইরান নিয়ে যুদ্ধ চলতেছে, বিভিন্ন আলোচনা চলতেছে আন্তর্জাতিক পর্যায়ে, সেজন্য এই গাজা, ইসরায়েল, ইরান, এই সম্পর্ক, তেল, হরমুজ প্রণালী, এগুলা নিয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে এবং থাকতে পারে। তাই আপনারা এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবেন। আমরা যেই সাজেশন দিয়ে দিচ্ছি সেখানে সকল ইম্পর্টেন্ট প্রশ্ন এই যে এভাবেই ব্যাখ্যা সহ সঠিক উত্তর সহ সাজানো রয়েছে। আপনাদের পড়তে কিন্তু খুব বেশি সময় লাগবে না। বাংলাদেশের দীর্ঘতম একটি একক রেল সেতু কোনটি? উত্তর হচ্ছে রূপসা রেল সেতু। হ্যাঁ, তাহলে বাংলাদেশের রূপসা রেল সেতু না, এটা একটা ভুল আছে, এখানে রূপসা রেল সেতু নয়, এটা হলো বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু হচ্ছে যমুনা রেল সেতু। হ্যাঁ, যমুনা রেল সেতু হবে, এটা না, এটা হচ্ছে যমুনা রেল সেতু। বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু যমুনা রেল সেতু। তারপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখি, জাতিসংঘের এই যে এটা হলো কি, আমাদের বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু হলো কি যমুনা রেল সেতু। হ্যাঁ, তারপরে সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাহার করেছেন কে? উত্তর হচ্ছে জ পল সার্ত্রে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখুন, জ পল সার্ত্রে হলো কি সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে পরবর্তী প্রশ্ন, নিজেকে জানো উক্তিটি কার? নিজেকে জানো, নো দাইসেলফ, নিজেকে জানো, এই উক্তিটির জনক হলো কে? সক্রেটিস। অর্থাৎ এই উক্তিটি বলেছেন সক্রেটিস।
সক্রেটিস কে ছিলেন? সক্রেটিস ছিলেন এই যে সকল জ্ঞানীদের জ্ঞানী। হ্যাঁ, সক্রেটিসের পর প্লেটো, প্লেটোর পর এরিস্টটল। দেখুন এই যে সক্রেটিস, এই এরিস্টটল ছিলেন কে? এরিস্টটল ছিলেন প্লেটোর ছাত্র, আর প্লেটো ছিলেন সক্রেটিসের ছাত্র। হ্যাঁ, সক্রেটিসের ছাত্র প্লেটো, প্লেটোর ছাত্র এরিস্টটল, এরিস্টটলের ছাত্র হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। হ্যাঁ, তাহলে আমরা এই চারজনের নামটা শিখলাম। এই যে সক্রেটিস, পরীক্ষা আসবে, প্রশ্ন আসতে পারে যে এই যে কোনজন সবচেয়ে প্রাচীনতম দার্শনিককে, এখানে তখন আপনাকে কিন্তু অ্যান্সার দিতে হবে সক্রেটিস। নবীনতমকে আলেকজান্ডার, এরিস্টটল। হ্যাঁ, যদি প্রশ্নে আলেকজান্ডার না থাকে তাহলে হবে এরিস্টটল। তারপরে নো দাইসেলফ উক্তিটিকার উত্তর হচ্ছে সক্রেটিসের। এ ধরনের প্রশ্ন কিন্তু থাকে, এই সম্পর্কটা জেনে নেবেন আপনারা ভালোভাবে। সক্রেটিসের ছাত্র প্লেটো, প্লেটোর ছাত্র এরিস্টটল, এরিস্টটলের ছাত্র আলেকজান্ডার দ্য গ্রেট। তারপরে ভোলা জেলার পূর্ণ নাম কি? তো হচ্ছে শাহবাজপুর। তো বন্ধুরা, এই যে প্রশ্নগুলো আপনাদেরকে দেখালাম, এই যে 50টি প্রশ্ন, এগুলা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আপনাদেরকে আগেই বলে রেখেছি, আমরা আপনাদের জন্য একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন রেডি করেছি। সেই সাজেশনে আপনার হুবহু সকল প্রশ্ন পরীক্ষায় আসবে সেখান থেকে ইনশাল্লাহ। কারণ ম্যাক্সিমাম প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই পরীক্ষা দিয়ে থাকে, আর যেগুলো বারবার পরীক্ষায় আসে। আর আমরা সেইভাবেই এই সাজেশনটা রেডি করেছি যাতে আপনি অল্প সময় পড়ে পরীক্ষায় অত্যন্ত ভালো রেজাল্ট করতে পারেন। অর্থাৎ যারা এখনো খুব ভালো প্রস্তুতি নিতে পারেননি বা কোথা থেকে পড়বেন বুঝতেছেন না, তারা যদি আমাদের সাজেশনটা নিয়ে পড়েন, 1-2 দিনও ভালোভাবে পড়েন, আর বেসিক যদি আপনার ভালো থাকে তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। তো আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।